আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ দেখে নাও তাহলে ভাষা পাঠ থেকে অবশ্যই বড় প্রশ্ন কমন পাবে। আর আজকের ক্লাসে যেসব বড় প্রশ্নগুলো আলোচনা করব দেখে নাও, এই সব বড় প্রশ্নগুলো আজকে আলোচনা করব। তারপর চলো আলোচনা শুরু করছি। প্রথমেই আলোচনা করছি, দেখো অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো, উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলোচনা করো। বোঝার চেষ্টা করবে, খুব মনোযোগ সহকারে শুনবে। প্রথমে দেখো, মানুষ কথা বলার সময় ধ্বনির পর ধ্বনি জুড়ে বাক্য তৈরি করে। এই ধ্বনি সত্তার স্বরূপ বিচার করে ধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, অবিভাজ্য ধ্বনি আর একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি। এবারে দেখো, যেসব ধ্বনিগত উপাদানকে কোনোভাবেই খণ্ড খণ্ড করে প্রকাশ করা যায় না সেগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। অবিভাজ্য ধ্বনি মূলত চার প্রকারের। তাহলে বুঝতেই পারলে অবিভাজ্য ধ্বনি মূলত কত প্রকারের? চার প্রকারের। এক নম্বর পয়েন্ট হচ্ছে শ্বাসাঘাত। এখানে কি বলা হচ্ছে? উচ্চারণের সময় কোনো এক বিশেষ ধ্বনি বা অক্ষরের ওপর জোর দেওয়াকে বলে শ্বাসাঘাত, মানে শ্বাসে আঘাত করা। সাধারণত বহুদল শব্দের প্রথম দলে শ্বাসাঘাত পড়ে, যেমন বিদ্যাসাগর শব্দের বিদ দলটিতে শ্বাসাঘাত পড়ছে। তারপরে দেখো স্বর দৈর্ঘ্য। কোনো দল উচ্চারণের সময় স্বরধ্বনির দীর্ঘতাকেই বলে দৈর্ঘ্য। গবেষণায় প্রমাণিত যে একদল শব্দের দৈর্ঘ্যর তুলনামূলকভাবে বেশি। একদল শব্দের দৈর্ঘ্য কি তুলনামূলকভাবে বেশি। জাম আর জামা শব্দ দুটির মধ্যে জাম শব্দে আ স্বরধ্বনিটির দৈর্ঘ্য বেশি। তারপরে দেখো জ্যোতি। দল বা শব্দের সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে জ্যোতি বলে, যদি বাক্যের অর্থ পরিস্ফুটনে সহায়তা করে। জ্যোতি কি? জ্যোতি বাক্যের অর্থ পরিস্ফুটনে সহায়তা করে। তারপরে দেখো সুর তরঙ্গ। এখানে কি বলা হচ্ছে? বাক্যে সুরের ওঠানামাকে সুর তরঙ্গ বলে। এই সুর তরঙ্গের ফলেই বাক্যের মধ্যে বিশেষ ভাব, অর্থাৎ বাক্যটি উক্ত জিজ্ঞাসা নাকি বিস্ময় প্রকাশ পায়। পরিশেষে বলা যায়, অবিভাজ্য ধ্বনিগুলি মুখের ভাষার অপরিহার্য অংশ, তবে এগুলির উপস্থিতিতে অর্থের পরিবর্তন হয় না বলে এগুলি বাংলা ভাষায় ধ্বনিমূলক ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, উদাহরণসহ দেখো, উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও। এখানে কি বলা হচ্ছে? ধ্বনিতত্ত্বের কাজ হলো ধ্বনিমূলের অবস্থান এবং ধ্বনির সমাবেশ নিয়ে আলোচনা করা। ধ্বনি সমাবেশের অন্তর্গত দুটি বিষয় হলো ধ্বনি, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি। তারপরে কি বলা হচ্ছে দেখো, যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুগ্মধ্বনি বলে। কি বললাম? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুগ্মধ্বনি বলে। এখানে দল সীমা থাকে না। তারপরে বলা হচ্ছে, দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যুগ্মধ্বনি তৈরি হলে প্রথম ব্যঞ্জনধ্বনিটি অথবা দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিটি বা ল হবে। ঠিক আছে? বাংলায় এই রকম 28টি যুগ্মধ্বনি রয়েছে। তাহলে বুঝতেই পারছো, এটা ছোট প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। বাংলায় কটা যুগ্মধ্বনি রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাংলায় 28টা যুগ্মধ্বনি রয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে এছাড়া ইংরেজি থেকে আমদানি করা 14টি যুগ্মধ্বনি রয়েছে। 3টি ব্যঞ্জনধ্বনি দিয়ে যুগ্মধ্বনির সংখ্যা হচ্ছে 2টি। এখানে উদাহরণ কিছু দেওয়া আছে, যেমন স্নান, ঠিক আছে, স্নান, এই উদাহরণগুলো দেওয়া আছে। আর এখানে দেখো, এখানে এটা যুক্ত করা হয়েছে আর এখানে ময়লয় যুক্ত করা হয়েছে। তারপর দেখো পরের প্রশ্নও খুব ইম্পর্টেন্ট, উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে দেখো, ধ্বনিতত্ত্বের কাজ হলো ধ্বনিমূলের অবস্থান এবং ধ্বনিতত্ত্বের কাজ হলো কি দেখো, ধ্বনিতত্ত্বের কাজ হলো ধ্বনিমূলের অবস্থান এবং ধ্বনির সমাবেশ নিয়ে আলোচনা করা। ধ্বনির সমাবেশ নিয়ে কি
আলোচনা করা। দেখো, ধ্বনিতত্ত্বের কাজ হলো ধ্বনিমূলের অবস্থান এবং ধ্বনির সমাবেশ নিয়ে আলোচনা করা। ধ্বনির সমাবেশের অন্তর্গত দুটি বিষয় হলো গুচ্ছধ্বনি এবং যুগ্মধ্বনি। তারপরে কি বলা হচ্ছে দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি যে যুগ্মধ্বনি তৈরি করে তাকে গুচ্ছধ্বনি বলে। অর্থাৎ যে দুটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি নেই সেই ব্যঞ্জনধ্বনি দুটি যুক্ত ধ্বনিকে গুচ্ছধ্বনি বলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গুচ্ছধ্বনির দলসীমা বর্তমান থাকে, অর্থাৎ গুচ্ছধ্বনির অন্তর্গত ধ্বনিগুলি পৃথক দল। বাংলা দুটি ব্যঞ্জনধ্বনিতে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200। তাহলে কি বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনিতে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত, বা ধ্বনিগুচ্ছের সংখ্যা কত? 200। তিনটি ব্যঞ্জনধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 4টি এবং 4টি ব্যঞ্জনধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 1টি। উদাহরণ দেখো, উদাহরণগুলো এখানে দেওয়া আছে। অজন্তা, অজন্তা, এইগুলো এখানে দন্তান্বয় তয় হলো গুচ্ছধ্বনি। তারপরে শ্রদ্ধা, এখানে দয় দয় হচ্ছে গুচ্ছধ্বনি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, মুন্ডমাল। মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও, ভালো করে দেখো। মুন্ডমাল শব্দ বলতে বোঝায় একটি বাক্যের বাক্যাংশের শব্দগুলির প্রথম অক্ষর দিয়ে গঠিত শব্দ। অর্থাৎ কোনো বাক্যাংশের বা শব্দের গুচ্ছের শব্দসমূহের আদি অক্ষর যোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলা হয়। উদাহরণ এখানে লেখা আছে দেখো, লসাগু, যেমন লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে এই প্রথমগুলোকে নিয়ে কি হচ্ছে? মুন্ডমাল শব্দ তৈরি হচ্ছে। গসাগু, দেখো এই প্রথমগুলো নিয়ে হচ্ছে মুন্ডমাল শব্দ তৈরি হচ্ছে। তারপরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এখানে কি বলা হচ্ছে? রূপমূল দেখো, ভাষা ব্যবহারের ক্ষুদ্রতম অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিগুচ্ছকেই বলা হয় রূপমূল। এখানে উদাহরণসহ যে রূপমূলের যে ব্যাপারটা আছে দেখো, স্বাধীন ও পরাধীন রূপমূল। রূপমূলকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা স্বাধীন রূপমূল। এখানে কি বলা হচ্ছে? যে রূপমূলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাদেরকে স্বাধীন রূপমূল বলা হয়। তাদেরকে কি? স্বাধীন রূপমূল বলা হয়। অন্যভাবে বললে যে সকল রূপমূল বাক্যে ব্যবহার করতে গেলে অন্য কোনো রূপমূলের ওপর নির্ভর করতে হয় না তাদেরকে স্বাধীন রূপমূল বলে। তারপরে দেখো পরাধীন রূপমূল। যে রূপমূলগুলি ভাষায় স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, বরং কোনো স্বাধীন রূপমূলকে অবলম্বন করে ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে পরাধীন রূপমূল বলে। উদাহরণ দেখো, উদাহরণ হিসাবে বলা যায় ছেলেটি। এই শব্দটিতে দুটি রূপমূল রয়েছে, ছেলে এবং টি। ছেলে হলো একটি স্বাধীন রূপমূল এবং টি হলো পরাধীন রূপমূল। কারণ ছেলে রূপমূলটির ভাষায় নানাভাবে ব্যবহার হতে পারে, যেমন রামবাবুর ছেলে বিদেশে থাকে, তার ছেলে ডাক্তার ইত্যাদি। কিন্তু টি রূপমূলটি এককভাবে ব্যবহার করা যায় না। তারপরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? এর দুটি শাখা নিয়ে আলোচনা করো। দেখো, ভাষাবিজ্ঞান আলোচনার 3টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, 2 হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, 3 হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এর মধ্যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের পরিধি সবচেয়ে ব্যাপক এবং বিস্তৃত। তারপরে কি বলা হচ্ছে? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, কোনো একটি ভাষার বর্তমান রূপ নিয়ে আলোচনা করাই হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। এর 5টি শাখা রয়েছে, সেগুলি হলো দেখো 5টি শাখা: ধ্বনি বিজ্ঞান, তারপরে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। নিচে দুটি শাখা সম্পর্কে আলোচনা করা হলো। একটা হচ্ছে দেখো ধ্বনিতত্ত্ব, আর একটা হচ্ছে রূপতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কি বলা হচ্ছে দেখো, ভাষার ক্ষুদ্রতম অর্থহীন একক হলো ধ্বনি। প্রকৃতিগত বিচারে ধ্বনি 2 রকমের হতে পারে, এক হচ্ছে ধ্বনি মূল আর হচ্ছে সহধ্বনি। ধ্বনিতত্ত্বের কাজ হলো কোনো একটি ভাষার ধ্বনিমূল এবং সহধ্বনি নির্ধারণ করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, রূপতত্ত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হলো রূপ। রূপতত্ত্ব একটি নির্দিষ্ট ভাষার রূপমূল এবং সহরূপ নিয়ে আলোচনা করে। প্রচলিত ব্যাকরণের পদ গঠন সংক্রান্ত আলোচনাটি রূপতত্ত্বের অন্তর্গত। তারপরের প্রশ্ন দেখো,
অর্থাৎ শেষ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও 2019 সালে এসেছে পরীক্ষায়। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা, বলছে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা উল্লেখ করো। দেখো, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি হলো ভাষাবিজ্ঞান, তারপরে সমাজ সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, আর স্নায়ু ভাষাবিজ্ঞান, অভিধান ভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান। এবারে শৈলী বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। আলাদাভাবে তোমাদের শৈলী বিজ্ঞান নিয়েও আসতে পারে যে শৈলী বিজ্ঞান সম্পর্কে লেখো। শৈলী কথাটি এসেছে ইংরাজি স্টাইল শব্দটির প্রতিশব্দ হিসাবে। স্টাইল স্টাইল বা শৈলীর অর্থ হলো কোনো রচনা বা রচনা কালের সক্রিয়তা। দেখো, শৈলী বিজ্ঞান সম্পূর্ণভাবে প্রয়োগমূলক বিজ্ঞান। শৈলী বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে কোনো লেখক বা সাহিত্যকের পাঠ্যবস্তু, ভাষারীতি এবং বাচনভঙ্গি শৈলী বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু। তারপরে কি বলা হচ্ছে, যে কোনো লেখার ভিত্তি হলো ভাষারীতি। স্যামুয়েল 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 ওয়ে স্যামুয়েল ওয়েসলি ভাষারীতিকে বলছে স্যামুয়েল ওয়েসলি ভাষারীতিকে বলেছেন চিন্তার পোশাক। এর অর্থ হলো একজন লেখক তার চিন্তাভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করে তাই হলো ভাষারীতি। শৈলী নির্ধারণের মাপকাঠি বিভিন্ন রকম হলেও শৈলীকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেখো মূল্যায়ন ভিত্তিক, আর হচ্ছে বর্ণনামূলক। এখানে মূল্যায়ন ভিত্তিকটা দেখো, মূল্যায়ন ভিত্তিক শৈলী হলো কোনো লেখার শৈলী বা স্টাইলের বৈশিষ্ট্যগুলির ওপর আলোকপাত করা। আর বর্ণনামূলক শৈলী হলো কোনো কোনো লেখকের লেখন শৈলীর বিবরণ দেওয়া। প্রথমটি থেকে রবীন্দ্রনাথের সঙ্গে শরৎচন্দ্রের লেখনশৈলীর পার্থক্য নিরূপণ করা যায়। ইদানিংকালে শৈলীবিজ্ঞান আলোচনার পরিধি ক্রমশ প্রসারিত হচ্ছে। এই ছিল আজকের ক্লাস। অবশ্যই ক্লাসটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, আর এখান থেকে তোমরা অতি অবশ্যই বড় প্রশ্ন কমন পেয়ে যাবেই।